হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 9-এর প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.1-এর অঙ্কগুলি। প্রথম প্রশ্নটা, শূন্য কি একটি মূলদ সংখ্যা? এটিকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ হলো অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। প্রশ্নটিতে কী বলা হয়েছে যে শূন্য কি একটি মূলদ সংখ্যা। তার মানে কি আমাদেরকে প্রথমে জানতে হবে মূলদ সংখ্যা কি। আমরা যে মূলদ সংখ্যাটা কি না জানি, শূন্য মূলদ সংখ্যা কি না আমরা কি করে বুঝবো? তো প্রথমে মূলদ সংখ্যা কি সে বিষয়ে আলোচনা করছি। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলো এমন সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেমন ধরো 5 মানে কি, কিছু না থাকলেও নিচে 1 আছে, তার মানে এটাকে যদি আমরা পি ধরি আর এটাকে যদি কিউ ধরি, তার মানে 5/1 হলো একটা মূলদ সংখ্যা, কারণ এটা পি বাই কিউ আকার। মূলদ সংখ্যা হলে সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। যেমন 8, নিচে কিছু নাই, তার মানে আমরা জানি 1 আছে। এখানে 8 হলো পি এবং কিউ হলো 1। কোনো সময় তোমরা নিচের কিউকে 0 হিসেবে ধরতে পারবে না, বা কোনো অঙ্কের মধ্যে নিচে 0 পাবে না। সেজন্যই বলা হয়েছে যে কিউ নট ইকুয়াল টু 0। কিউর মান 0 বা যা খুশি আসতে পারে। মূলত সংখ্যা শুধু যে ধনাত্মক হবে তা না, ঋণাত্মক সংখ্যাও হতে পারে। যেমন -3/2, -9/8। এইভাবে পি বাই কিউ আকার প্রকাশ করা সংখ্যাই হলো মূলত সংখ্যা, সেটা ধনাত্মক হোক সেটা ঋণাত্মক হোক। 0 কি একটি মূলত সংখ্যা প্রশ্ন করা হয়েছে। আমরা এখন দেখবো যে 0কে কি মূলত সংখ্যার আকারে প্রকাশ করা যায় কি না। যদি যায় তবে বলবো হ্যাঁ, না হলে বলবো না। 0, আমি প্রথমে কি বলেছি, যে কোনো সংখ্যা নিচে কিছু নাই মানে 1 রয়েছে, তার মানে 0 মানে তো আমি 0 নিচে 1 দিতেই পারি। 0 হলো এমন একটি সংখ্যা যেই সংখ্যাকে 0 বাদে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্টটা 0 আসবে। যেমন ধরো 0-র নিচে 1 মানে 1 দিয়ে 0কে ভাগ করলে কত হবে? 0। 0-র নিচে 3 দিয়ে 0কে ভাগ করলে এটাও হবে 0। 0-র নিচে 10, যা খুশি দেওয়া যায়। 0-র নিচে 100। এক কথা, 0-র নিচে যে কোনো সংখ্যা তুমি বসাও না কেন, সেই সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে এটা রেজাল্টটা 0ই আসবে। আমরা কি বলতে পারি, তার মানে 0কে আমরা পি, যদি এটাকে পি ধরি, 1 কি কিউ ধরি, তার মানে 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। সুতরাং 0 একটি মূলদ সংখ্যা। এখন প্রশ্নটার দিকে লক্ষ্য করো, 0 কি একটি মূলদ সংখ্যা? তার মানে আমরা প্রথমে লিখব হ্যাঁ, কারণ 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেমন 0 ইকুয়াল টু 0/1, 0/2, 0/5, যত খুশি 0 নিচে দাও না কেন এটা 0 হবে। সুতরাং মূলদ সংখ্যা যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সুতরাং 0কেও পি বাই আকারে প্রকাশ করা যায়। সুতরাং 0 একটি মূলদ সংখ্যা। দ্বিতীয় প্রশ্নটা হলো 3 এবং 4-এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা লিখো। প্রথমে আমরা কি করব, একদিকে লিখব 3, যেহেতু মূলদ সংখ্যা, আমি আগের অঙ্কতে বলেছি যে সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তার মানে 3 নিচে কিছু নেই মানে 1 রয়েছে। সেম এদিকে লিখবো কি 4, নিচে 1। এখন কি করবে দেখো, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তোমরা নিজেরাই পারবে। 6টি মূলদ সংখ্যার কথা বলা হয়েছে, তোমরা যতটা বলবে তোমরা তার সঙ্গে 1 যোগ করে নেবে। যেহেতু 6টা মূলদ সংখ্যা বলেছে, আমরা কী করবো, 6-এর সঙ্গে 1 যোগ করবো। 6 এর একে 7। 8টা বলে 8-এর সঙ্গে 1 যোগ করবে হবে 9। 11টা বললে 11-এর সঙ্গে 1 যোগ করবে হবে 12। যতটা মূলদ সংখ্যা বলবে প্রথমে কী করবে, তার সঙ্গে 1 যোগ করে নেবে। তো যেহেতু 6টা মূলদ সংখ্যা বলা হয়েছে, আমরা 1 যোগ করে কত পেলাম? 7। এখন কি করব, এই যে মূলদ সংখ্যাগুলো দেওয়া আছে তাদের উভয়ের সঙ্গে এই 7 গুণ করব। 3 × 7, 1 × 7। সেম এদিকে কী করবো, উভয়ের সঙ্গে এই 7ই গুণ করব। 4 × 7, 1 × 7। আমি আবার বলছি, যতটা মূলদ সংখ্যা প্রশ্নতে বলবে বের করার জন্য, তোমরা তার সঙ্গে 1 যোগ করবে। যেই যোগ করার রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা দিয়েই মূলদ সংখ্যা যে দুটো প্রশ্নের মধ্যে আছে তাদের উভয় দিকে গুণ করবে। গুণ করার পরে দেখবে কত আসে। 3 × 7 কত হয়? 21। 7 × 1, 7। সেম এদিকে কত হয়? 4 × 7, 28। আর নিচে কত? 7 × 1, 7। এখন লক্ষ্য রাখো একটা জিনিস, এই যে 21/7 এবং 28/7 রয়েছে, দেখো তো তাদের মধ্যে কয়টা সংখ্যা আমরা পাই? 21-এর পরে কত রয়েছে? 22/7, 23/7, 24/7, 25/7, 26/7, 27/7। 21/7 লিখতে পারবো না, 28/7 লিখতে পারবো না। তাদের মধ্যবর্তী 6টা লিখতে পারবো। তার মানে দেখো 22 থেকে শুরু করে 27 পর্যন্ত লিখেছি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছ। কোয়েশ্চেন নাম্বার 3, 3/5 এবং 4/5-এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা লিখো।
3/5 একটা মূলত সংখ্যা, একটা কত 4/5 একটা মূলত সংখ্যা। আমি আগের প্রশ্নটার মধ্যে কী বলেছিলাম, যতটা মূলত সংখ্যা বের করার কথা বলবে তার সঙ্গে এক যোগ করবে। এখানে কয়টা মূলত সংখ্যার কথা বলা হয়েছে? 5টি। আমরা এক যোগ করলে কত হবে? 5 + 1 6। যেহেতু 5 এবং 1 প্লাস করে 6 এসেছে, আমরা এখন কী করব? সব দিকে 6 গুণ করব। গুণ করলে কত হয় দেখো, 3 × 6 কত হয়? 18। আর 5 × 6 30। এদিকে কত হয়? 4 × 6 24। 5 × 6 30। দেখো তো এদের মধ্যে কয়টা মূলত সংখ্যা আমরা এখন বের করতে পারবো? 18-এর পর থেকে এখন তবে কত হবে? 19/30, 20/30, 21/30, 22/30, 23/30। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে 3/5 এবং 4/5 এর মধ্যবর্তী 5টি মূলত সংখ্যা আমরা পেয়ে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত বিবৃতিগুলি সত্য না মিথ্যা বলো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রথম প্রশ্নটা, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। প্রথমেই জানতে হবে স্বাভাবিক সংখ্যা এবং সমগ্র সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা, তোমরা ভালো করে লক্ষ্য করো, নিজেরাই বুঝতে পারবে। স্বাভাবিক সংখ্যা হলো আমরা যে 1 2 3 4 গুণি, 1 থেকে শুরু করে ধনাত্মক সংখ্যাগুলো 1 2 3 4 করে যত রয়েছে, অসীম সংখ্যক মানে শেষ নাই, সব সংখ্যাগুলোকে বলে কি? স্বাভাবিক সংখ্যা। তাদের শুরু হয় 1 থেকে। আর সমগ্র সংখ্যা হলো 0 থেকে শুরু হবে 1 2 3 4, এটাও অসীম পর্যন্ত। তার মানে কি দেখো, স্বাভাবিক সংখ্যা এবং সমগ্র সংখ্যার মধ্যে পার্থক্যটা কি? স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু 0 নেই, কিন্তু সমগ্র সংখ্যার মধ্যে দেখো 0 রয়েছে। তার মানে স্বাভাবিক সংখ্যার থেকে সমগ্র সংখ্যা একটি সংখ্যা বেশি, সমগ্র সংখ্যার মধ্যে 0টা এক্সট্রা রয়েছে। তার মানে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা হলো সমগ্র সংখ্যা, কথাটা সত্য। কারণ 1 2 3, এখানে তো 1 2 3, এইদিকে 1 থেকে শুরু করে যা রয়েছে সবই তো সমগ্র সংখ্যার মধ্যে রয়েছে, কিন্তু সমগ্র সংখ্যার মধ্যে এক্সট্রা রয়েছে 0। তার মানে স্বাভাবিক সংখ্যার সব সংখ্যাই সমগ্র সংখ্যার মধ্যে, কথাটা সত্য। 1 নম্বর প্রশ্নটা সত্য, আশা করি বুঝতে পেরেছ। পুরের 2 নম্বর কোয়েশ্চেনটা, প্রত্যেকটা অখণ্ড সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। 1 নম্বর প্রশ্নের মধ্যে কী বলা হয়েছিল? স্বাভাবিক সংখ্যা এবং সমগ্র সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সমগ্র সংখ্যা কি আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন অখণ্ড সংখ্যা এবং সমগ্র সংখ্যা, সমগ্র সংখ্যা যেহেতু আগের প্রশ্নতে জেনেছি, এখন অখণ্ড সংখ্যাটা জানা হয়ে যাবে। অখণ্ড সংখ্যা হলো এমন সংখ্যা যে সংখ্যা ভগ্নাংশ নয়, অখণ্ড, খণ্ড নয়। তার মানে আমি 5 লিখতে পারবো, কিন্তু 5/2 লিখতে পারবো না। তার মানে অখণ্ড সংখ্যা কী হবে? 5 হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, 0 হতে পারে, যা খুশি। এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ঋণাত্মক বা ধনাত্মক যা খুশি হতে পারে, যে কোনো সংখ্যা যা খুশি হতে পারে, কিন্তু ভগ্নাংশ হবে না। এবার পূর্ণ সংখ্যা হবে, এটাকে বলে অখণ্ড সংখ্যা। আর সমগ্র সংখ্যা আমি আগের প্রশ্নতে কী বলেছিলাম, যে সমগ্র সংখ্যা 0 থেকে শুরু হয়ে ধনাত্মক দিকে যাবে যত খুশি, কিন্তু ঋণাত্মকের কথা আমি বলিনি। মানে সমগ্র সংখ্যার মধ্যে ঋণাত্মক কোনো সংখ্যা নেই, অর্থাৎ মাইনাস কোনো সংখ্যা হতে পারবে না। আবার বলছি, অখণ্ড সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শুধু ভগ্নাংশ হবে না। যেমন -7/2, তারপর 5/3, এভাবে হবে না। শুধু 5, শুধু 3 হতে পারে, এটা প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে। কোনো ঋণাত্মক সংখ্যা আমরা সমগ্র সংখ্যার মধ্যে পাবো না, কিন্তু ঋণাত্মক সংখ্যা আমরা অখণ্ড সংখ্যার মধ্যে পাবো। সুতরাং 2 নম্বর প্রশ্নটি মিথ্যা। পরের 3 নম্বর কোয়েশ্চনটা, প্রত্যেকটি মূলদ সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা, সত্য না মিথ্যা? আমরা প্রথমে মূলদ সংখ্যা কি এই ব্যাপারে আলোচনা করেছি। আমি আবার বলছি, মূলদ সংখ্যা হলো এমন সংখ্যা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যেমন ধরো 5/2, শুধু 5ও হতে পারে মূলদ সংখ্যা, কারণ 5-এর নিচে কিচ্ছু নাই, মানে আমরা জানি 1 রয়েছে, তার মানে p/q আকার প্রকাশ করা গেছে। আবার -3/2, -9/4, এক কথা p/q আকার প্রকাশ করা যাবে। এটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। কিন্তু সমগ্র সংখ্যা কি? সমগ্র সংখ্যা হলো 0 থেকে শুরু করে ধনাত্মক দিকে সব পূর্ণ সংখ্যা হবে, এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না। যেমন 5/2, 2 দিয়ে 5কে ডিভাইড করলে দশমিক আসবে, এটা সমগ্র সংখ্যা তো হবে না। বা ঋণাত্মক সংখ্যাগুলো যেগুলো রয়েছে, ঋণাত্মক সংখ্যাগুলো মূলত সংখ্যার মধ্যে পড়ে, কিন্তু সমগ্র সংখ্যার মধ্যে পড়ে না, কারণ সমগ্র সংখ্যা শুরুই হয় 0 থেকে। পজিটিভ দিকে যত সংখ্যা রয়েছে সব সংখ্যা হলো সমগ্র সংখ্যা, এখানে ভগ্নাংশ হবে না, ঋণাত্মক হবে না। তার মানে প্রত্যেকটি মূলত সংখ্যা সমগ্র সংখ্যা, কথাটা মিথ্যা। শর্টকাট বলতে গেলে মূলত সংখ্যার মধ্যে ধনাত্মক রয়েছে, ঋণাত্মক সংখ্যা রয়েছে, আর সমগ্র সংখ্যার মধ্যে শুধু ধনাত্মক সংখ্যা রয়েছে। তার মানে ঋণাত্মক যে সংখ্যাগুলো রয়েছে এবং যেই ভগ্নাংশগুলো দশমিক আসে, এই সংখ্যাগুলো সমগ্র সংখ্যা পড়ে না। সুতরাং মূলত সংখ্যা সমগ্র সংখ্যা, কথাটা মিথ্যা। হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9-এর প্রথম অধ্যায় সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.1-এর অঙ্কগুলো করেছি। তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা, তোমরা কমেন্ট করবে।
এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।